মনোহরপুর গ্রামে হরিকেশ নামের এক ব্যক্তি তার 4টি মেয়ের সাথে থাকতো। একসাথে 4টি সন্তানকে জন্ম দিতে গিয়ে তার স্ত্রী মারা গিয়েছিলেন। 4টি কন্যা সন্তানকে নিয়ে সে খুব মুশকিলের মধ্যেই দিন পার করছিল। খুব কষ্ট করেই তার 4টি মেয়েকে সে বড় করছিল। সীতা, গীতা, রীতা আর ববিতা, এই 4জন বোনই দেখতে একদম একরকম ছিল। শুধু হরিকেশই তাদেরকে ঠিকঠাক মতো চিনতে পারত। তারা সকলে মিলে একসাথে খুব মিলেমিশে থাকতো। কিছুদিনের মধ্যেই হরিকেশের শরীরও খুব খারাপ হতে থাকে এবং সেও মারা যায়। 4জন বোনই একেবারে অনাথ হয়ে গিয়েছিল। আমরা এখানে একা একা কি করে থাকতে পারবো? চলো বোনেরা, মামার কাছে যাওয়া যাক। কিন্তু দিদি, মামি তো আমাদেরকে তাদের বাড়িতে রাখবে না। যদি না ঢুকতে দেয় তখন ভাববো কি করা যায়। মামা আমাদেরকে তো খুব ভালোবাসে, যদি উনি সামলে নেন। এই বলে তারা 4জনই খুব ভোরবেলা উঠে নিজের বাড়ি ছেড়ে মামার বাড়ি যাওয়ার জন্য বের হয়। রাস্তার মাঝে একটা বড় জঙ্গল পড়েছিল, কিন্তু সকাল সকাল বের হওয়ার জন্য তারা খুব সহজেই জঙ্গলটা পার হতে পারলো আর মামার বাড়িও পৌঁছে গেল। ওদের 4জনকে দেখে মামা খুব খুশি হয়েছিল। ভালোই করেছিস তোরা আমার এখানে চলে এসে। হরিকেশের কথা শুনে খুব খারাপ লাগলো। আমি ছাড়া তোদের আর কেই বা আছে এই জগতে বল? এখন থেকে তোরা এখানেই থাকবি। তারা 4 বোন যখন মামার বাড়িতে পৌঁছেছিল তখন তাদের মামি বাড়িতে ছিল না। মামা তাদের 4জনকে খাবার খেতে দিয়েছিল। ঠিক তখনই মামি বাড়ি চলে আসে এবং 4জনকে তাদের বসে খেতে দেখে খুব রেগে গেল। কিরে পোড়ামুখী, তোদের কোনো কথাবার্তা নেই? মামার বাড়ি চলে এলি, নিজের বাবা মাকে তো খেয়েছিস, এখন এসেছিস আমাদের খেতে? এক্ষুনি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আরে আরে, এ কি করছো তুমি? ওরা তো আমাদের ছেলেমেয়ের মতনই। কোথায় যাবে ওরা এখন বলো তো? আরে আমি ছাড়া কেই বা আছে আর ওদের? কে রাখবে ওদেরকে? আমি কিচ্ছু জানি না, ওরা আমার বাড়িতে থাকবে না। বেশি কথা বললে না তোমাকেও দূর করে দেব, তারপর নিজের ভাগ্নিদের নিয়ে থাকবে রাস্তায় পড়ে। ঠিক আছে ঠিক আছে, আজ সন্ধে হয়ে গেছে, কাল সকালেই ওদের চলে যেতে বলবো আমি, কিন্তু আজকে রাতটা এখানেই থাকতে দাও ওদের। না, এক্ষুনি এক্ষুনি ওদেরকে বাড়ির বাইরে বের করে দাও, আমি কিচ্ছু শুনতে চাই না। মামা মামির এমন কথোপকথন তারা 4 বোন শুনতে পেয়েছিল। মামা মন খারাপ করে তাদের 4জনের সামনে এসে চুপ করে দাঁড়িয়ে থাকে। আমরা সবকিছু শুনেছি, আপনি চিন্তা করবেন না মামা, আমরা এক্ষুনি চলে যাব। রাত্রি তো হয়েই গেল, রাতের বেলা জঙ্গলে যাস না যেন, অন্য কোথাও থেকে যাস। সকাল হলেই বাড়ি চলে যাস, আর আমি প্রতি মাসে গিয়ে তোদেরকে টাকা দিয়ে আসবো। তোদের কোনো অসুবিধা হবে না। খুবই খারাপ লাগছে বাবা, কিন্তু কি করব, আর তো কোনো উপায়ও নেই। আমাকে ক্ষমা করে দিস তোরা মা। আপনাকে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই, আর আমাদের কোনো টাকাও চাই না। আপনি নিজের খেয়াল রাখবেন, আমরা আসছি। শোন, তোরা নিজেদের খেয়াল রাখিস, আর আমার কথাটাও মনে রাখিস। রাতের বেলা জঙ্গলের ভিতরে যাস না মা। এ কথা বলে তারা 4 বোন সেখান থেকে চলে যায়। তারা মামার বাড়ি থেকে যতক্ষণে বেরিয়েছিল ততক্ষণে সন্ধে হয়ে গিয়েছিল। জঙ্গলের কাছে পৌঁছতেই রাত নেমে এসেছিল। আমার তো আমাদের গভীর রাতে জঙ্গলে আসতে না করেছিল। কিছু হবে না, এমনিতেও আমাদের কিছু হয়ে গেলেও চিন্তা করার মতো কেউ নেই। চলো বোনেরা, যাওয়া যাক। এই কথা বলে তারা 4জনই যখন জঙ্গলে যায় ততক্ষণে রাত গভীর হয়ে গিয়েছিল। তারা 4 বোনেই খুব ভয়ে ভয়ে জঙ্গলের ভিতরে ঢুকতে লাগলো, কিন্তু অন্ধকারে তারা রাস্তা খুঁজে পাচ্ছিল না আর একই জায়গায় বারবার ঘুরতে থাকে। হঠাৎ করেই জঙ্গলে একটি ঝড় বইতে থাকে। এটা দেখে তারা 4জন খুব ভয় পেয়ে যায়। এটা এটা কি হচ্ছে? আমার খুব ভয় করছে। এরপর তাদেরকে চমকে দিয়ে সেখানে একটি ডাইনি চলে আসে আর ওই 4জনকে বলে যে আজ পর্যন্ত এত রাতে কেউ এই জঙ্গলে আসার সাহস করেনি। তোমাদের সাহস দেখে আমি খুব খুশি। আমি তোমাদেরকে পুরস্কার স্বরূপ কিছু দিতে চাই, বলো কি চাও? আমাদের এই দুনিয়ায় কেউ নেই, তাই আমাদেরকে এমন কিছু দিন যাতে আমাদের দিন কাটাতে সুবিধা হয়। ঠিক আছে, তোমরা যা চাও সেরকমই হবে। এই বলে ডাইনি তার জাদু শক্তি দিয়ে তাদের 4 বোনকে জাদু শক্তি দেয়। সীতা 1 সমুদ্র জল,
1 ঘন্টার মধ্যে 5 মিনিট পর্যন্ত নিজের মুখে রাখতে পারবে। আর গীতার গলা পাথরের মতো শক্ত হয়ে গেল। তখন থেকে আগুন রিতার কোনো ক্ষতি করতে পারবে না। আর রিতা পুরো একটা দিন আর ববিতা পুরো একটা দিন শ্বাস বন্ধ করে থাকতে পারবে। এই 4টি জাদু শক্তি 4 বোনকে দিয়ে ডাইনি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তার পরের দিন সকালবেলা তারা 4 বোন জঙ্গল থেকে বেরিয়ে তাদের বাড়ি চলে আসলো। বাড়ি ফিরে তারা ভাবলো যে আজ থেকে তারা মাছ বিক্রি করবে। এটা ভেবে তারা 4 বোনই খুব সকালে উঠে সমুদ্রের দিকে যেতে থাকে মাছ ধরার জন্য। সীতা সমুদ্রের উপর দাঁড়িয়ে সমুদ্রের সব জল 5 মিনিটের মধ্যে তার মুখে ভরিয়ে নেয়। 5 মিনিট পর্যন্ত সেই জল রেখে দেয়। বাকি 3 জন অনেক মাছ তাদের নিজেদের ঝুড়িতে তুলতে থাকে। আর 5 মিনিট যাবার পর সীতা তার মুখের সব জল সমুদ্রের মধ্যে আবার ফিরিয়ে দেয়। তারপর ববিতা বাজারে যায় সেই মাছগুলো বিক্রি করার জন্য। এসো এসো, টাটকা টাটকা মাছ নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। ববিতার কাছে যত রকমের মাছ ছিল বাকিদের কাছে সেরকম কোনো মাছ ছিল না। এজন্য সকল মানুষ ববিতার কাছ থেকেই মাছ কিনছিল। সেজন্য তার মাছও তাড়াতাড়ি শেষ হয়ে গেল। ববিতা বাড়ি চলে এলো। এভাবে কিছুদিন কেটে গেল। আর এভাবেই তারা 4 বোনই এক এক করে মাছ বিক্রি করতে যেত, কিন্তু কখনোই একসাথে যেত না। সেজন্যই গ্রামের সকল মানুষেরা তাদেরকে একজনই মনে করত। ঠিক এইভাবে একদিন গীতা যখন বাজারে মাছ বিক্রি করতে গেছিল, তাকে একজন মাছ বিক্রেতা জিজ্ঞাসা করলো, তোমার কাছে এত রোজ রোজ মাছ আসে কি করে ধরো তুমি? কাল সমুদ্রের পাড়ে চলে এসো, তখন দেখাবো। এ কথা বাড়ি ফিরে গীতা সবাইকে বলে। হ্যাঁ, আমার ভুল হয়েছে। কাল সকালে আমি সমুদ্রের পাড়ে একজন মাছওয়ালাকে আসতে বলেছি। কোনো ব্যাপার না, অন্যদেরকে সাহায্য করা তো বেশ ভালো। পরের দিন গীতা একাই সে সমুদ্রের পাড়ে যায় আর ওই মাছওয়ালাকে বলে যে আমি 5 মিনিটের জন্য সমুদ্রের জল নিজের মুখে রাখতে পারবো। তাহলে তোমার কাছে 5 মিনিট সময় আছে, তার মধ্যে যত খুশি মাছ ধরে নাও। তবে মনে রেখো, শুধু 5 মিনিট, তার বেশি আমি মুখের মধ্যে জল ধরে রাখতে পারবো না। ঠিক আছে, 5 মিনিট আমার জন্য যথেষ্ট। এই বলে গীতা সমুদ্রের সমস্ত জল নিজের মুখে ভরে নেয়। এত মাছ চোখের সামনে দেখে তো সেই মাছওয়ালা নিজের হুঁশ হারিয়ে ফেললো আর মাছ ধরতেই থাকলো। পাড়ে দাঁড়িয়ে সীতা তাকে ইশারা করতেই থাকলো, কিন্তু সেই মাছওয়ালা এত মগ্ন হয়েছে যে সীতাকে দেখলোই না। কিন্তু 5 মিনিট যাবার পর সীতা নিজের মুখ থেকে সমুদ্রের জল ছেড়ে দিল আর সেই মাছওয়ালাটা সেখানেই ডুবে মারা গেল। সেই মাছওয়ালার বাড়ির লোক রাজার কাছে গিয়ে নালিশ করে দিল। পরের দিন সকালবেলা সীতার বোন গীতাকে রাজার প্রহরীরা ধরে নিয়ে গেল। তারপর ভরা সভায় রাজা গীতাকে জিজ্ঞাসা করলো, আমার রাজ্যে এমন অন্যায় হতে পারে না, আর তোমার ব্যাপারে আমি অভিযোগ পেয়েছি, তাই তোমাকে এমন শাস্তি দেব যে সেটা দেখে প্রত্যেকে ভয় কাঁপবে। সেপাহীরা আজই ওর ফাঁসির ব্যবস্থা করো। সেপাইরা ফাঁসির ব্যবস্থা করলো। কিন্তু গীতাকে যখন ফাঁসির দড়ি পরালো তখন গীতার কিছুই হলো না, উল্টে ফাঁসির দড়িটাই ছিঁড়ে গেল। এটা দেখে রাজা তো চমকে গেল। তারপর গীতাকে বললেন, ফাঁসিতে বাধা পড়েছে, তাই আজ তোমাকে ফাঁসি দেওয়া হবে না, কালকে তোমাকে আগুনে পুড়িয়ে শাস্তি দেব। আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে, কিন্তু আজকে আমাকে বাড়ি ফিরতে দিন, আমার পরিবারের সাথে থাকতে দিন, আর এটাই আমার জীবনের শেষ ইচ্ছে। ঠিক আছে, আজকে তুমি যেতে পারো, কিন্তু কাল সকালেই আসবে। ঠিক আছে মহারাজ। এ কথা বলে গীতা তার বাড়িতে ফিরে আসে এবং বাড়ি ফিরে পুরো ঘটনা বাকি বোনদের বলতে থাকে। সব কথা শুনে রীতা বলে যে, গীতা তুমি চিন্তা করো না, কাল শাস্তি নিতে আমি যাব। আগুনে আমার কিছু হবে না, আমি সম্পূর্ণ সুস্থভাবেই বাড়ি ফিরতে পারবো। সকাল হতেই রীতা রাজ দরবারে পৌঁছে যায়। রীতাকে দেখেই রাজা আদেশ দেন, সেপাহীরা আগুন লাগাও আর তাতে ওই মেয়েটাকে ধাক্কা দিয়ে দাও। সেপাইরাও রাজার আদেশ অনুযায়ী আগুনের মধ্যে রীতাকে ধাক্কা দিয়ে দেয়, কিন্তু রীতার কিছুই হলো না, আগুনটাই নিভে গেল এবং রীতা একদম সুস্থ রইল। এইটা দেখে রাজা তো অবাক হয়ে গেল। তারপর সে রীতাকে বলল, আমার মনে হয় নিশ্চয়ই তুমি কোনো জাদু টাদু জানো, তাই তোমার কিছুই হচ্ছে না। এবার তোমাকে জলের মধ্যে ডুবিয়ে আমি মারবো। ঠিক আছে, আপনার যা ইচ্ছা।
কিন্তু আমাকে শেষবারের মতো আমার বাড়ি ফিরতে দিন। জলে ডুবে আমি তো কাল মরেই যাব। আজ শুধু আমার শেষ ইচ্ছেটা পূরণ করে দিন। ঠিক আছে, শেষবারের মতো তোমার ইচ্ছেটা মানা হলো। আজ তুমি যেতে পারো, কিন্তু কাল সকালে তুমি চলে আসবে। রাজার কাছ থেকে ছাড়া পেয়েই সে বাড়ি ফিরে বনেদেরকে সব ঘটনা খুলে বলল। সব শুনে ববিতা বলে যে, ঠিক আছে, তোমরা চিন্তা করো না, কাল আমি যাব জলেতে ডোবার জন্য। আমি জলের তলায় শ্বাস বন্ধ করে ঠিক বসে থাকবো। রাত্রে তোমরা গিয়ে আমাকে নিয়ে চলে আসবে। ঠিক আছে, তবে আমরা এখানে আর থাকবো না, আমরা অনেক দূরে চলে যাব, নতুন ভাবে আবার জীবন শুরু করব। যতক্ষণ আমাদের কাছে জাদু শক্তি আছে ততক্ষণ আমাদের কোনো চিন্তা নেই। পরের দিন সকালবেলা ববিতা আবারও রাজ দরবারে চলে গেল। রাজা সেপাইদের সমুদ্রের জলে ডুবিয়ে মারার আদেশ দিলেন। রাজার কথা মতো ববিতাকে সমুদ্রের কাছে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে দেয়। সকলেই ভাবলো যে এবার এ মারা গেছে, আর সকলে রাজ দরবারে ফিরে গেল। তারপর রাতের বেলা বাকি 3 বোন মিলে ববিতাকে ডাকতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ববিতা সমুদ্রের নিচ থেকে বেরিয়ে এলো। তুমি ঠিক আছো তো? আমি একদম ঠিক আছি, কিন্তু তাড়াতাড়ি চলো, রাত শেষ হওয়ার আগেই আমাদেরকে অনেক দূরে চলে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। তারপর তারা 4 বোন মিলে নতুন করে জীবন শুরু করার জন্য বেরিয়ে পড়লো। রূপপুর গ্রামে সুমিত্রা তার বড় বউ স্বপ্না আর ছোট ছেলে বিনয়ের সাথে থাকতো। সুমিত্রার স্বামী মারা গেছে বেশ কয়েক বছর হলো। স্বপ্নার বিয়ে হয়েছে প্রায় 6 বছর, কিন্তু এখনো অবধি সে কোনো সন্তান জন্ম দেয়নি, যার কারণে সুমিত্রা এটা নিয়ে প্রায়ই তাকে কথা শোনাতো। বৌমা, ও বৌমা, কোথায় গেলে তুমি? হ্যাঁ মা, বলুন, ডাকছেন? কোনো কিছু কি লাগবে আপনার? আমাকে একটা পান এনে দাও তো, কতক্ষণ ধরে পান খাই না, মুখটা একদম তেতো হয়ে গেছে। আজ যদি আমার একটা নাতি বা নাতনি থাকতো, সে এসব কাজ করতো, কিন্তু পোড়া কপাল, আমার কপালে একটা নাতি নাতনিও নেই। তোমাদের বিয়ে হয়েছে 6 বছর হলো, তুমি তো একটা সন্তানও জন্ম দিতে পারলে না, আর 6 বছরে অন্যের ঘরে পুরা কাবাডি টিম হয়ে যায়। বুঝতে পেরেছো? মা, আপনি এভাবে বলছেন কেন? আমার কি মা হতে ইচ্ছে করে না বলুন? সন্তানের মুখে মা ডাক শুনতে তো আমারও ইচ্ছে হয়, কিন্তু কি করব বলুন? সন্তান হওয়া আর না হওয়া তো কারো হাতে নেই। হয়েছে, থাক, আর বড় বড় কথা বলতে হবে না। এখন পান খাওয়াবে কিনা সেটা বলো। একটা কথা বলে তো শান্তি পাওয়া যায় না। হ্যাঁ মা, দাঁড়ান আপনি, আমি এক্ষুনি এনে দিচ্ছি। এই বলে স্বপ্না পান আনতে যায়। এভাবে সন্তান না হওয়াতে রোজ রোজ স্বপ্নাকে তার শাশুড়ির কথা শুনতে হতো। বেচারি স্বপ্না মুখ বুঝে সহ্য করত। একদিন সুমিত্রা ভাবতে থাকে, এই বড় বৌমার কাছে সন্তানের আশা করাটা মূর্খের মতো কাজ হবে। এবার আমায় বিনয়কে বিয়ে দিতে হবে, তবেই আমি ঠাকুমা হতে পারবো। বিনয় আজ কাজ থেকে আসুক, আজই আমি ওকে বিয়ের কথা বলবো। এরপর বিনয় যখন কাজ শেষে বাড়িতে আসে, তখন সুমিত্রা বিনয়ের কাছে যায়। কি রে বাবা বিনয়, তুই কি ব্যস্ত? একটা কথা বলার ছিল। হ্যাঁ মা, বলো, কি বলবে? বাবা, অনেক দিন তো হলো বড় বৌমা ঘরে এসেছে, এখনো অবধি একটা নাতি নাতনি হলো না। আমারও তো বয়স হয়েছে, আর কদিনই বা বাঁচবো। তা বলি বাবা, এবার তুই আরেকটা বিয়ে করে নে, তবে আমি একটু শান্তিতে মরতে পারবো। ঠিক আছে মা, তুমি যখন বলছো তবে আমি বিয়ে করব, কিন্তু এরপর যেন এরকম কথা আর না শুনি। এরপর সুমিত্রা দীপা নামে এক মেয়ের সাথে নিলয়ের বিয়ে দেয়। শোনো বড় বৌমা, তুমি ভালো করে ছোট বৌমার খেয়াল রাখবে, ওকে সবকিছু বুঝিয়ে দিবে। কেন মা, আমি কেন ওর খেয়াল রাখতে যাব? আমি কি চাকরানি নাকি? এভাবে কথা বলছো কেন? ও আমাকে নাতি নাতনি দেবে, তাই তুমি ওর খেয়াল রাখবে। তুমি তো আর পারলে না। চলো ছোট বৌমা, ঘরে চলো তুমি। এরপর সুমিত্রা ছোট বউকে নিয়ে ঘরে যায়, আর স্বপ্না এ দেখে হিংসে করতে থাকে। আর এরপর থেকে স্বপ্না দীপাকে হিংসে করতে থাকতো আর খারাপ ব্যবহার করত।
কিন্তু দীপা তার কোনো প্রতিবাদ করত না। দীপা ছিল অনেক ভালো মনের মানুষ। সে বাড়ির সবাইকে অনেক ভালোবাসতো। এভাবে কয়েক মাস কেটে যায়। দীপা একদিন জানতে পারে সে গর্ভবতী। মা, আমি সন্তানের মা হতে চলেছি। আপনার স্বপ্ন এবার পূরণ হতে চলেছে মা, আপনি ঠাকুমা হবেন। তুমি সত্যি বলছো বৌমা? আজ আজ আমি অনেক খুশি। আমার বংশের প্রদীপ আসতে চলেছে। কি যে আনন্দ হচ্ছে আমার। শোনো বৌমা, আজ থেকে তুমি বাড়ির কোনো কাজ করবে না। বড় বৌমা, তুমি আজ থেকে ছোট বৌমার খুব ভালো করে খেয়াল রাখবে, ওর যত্ন নেবে, ওর বিন্দু মাত্র যেন অসুবিধা না হয়। পারবো না আমি কি এবারে দাসী বান্ধে এসেছি নাকি? ও কি মহারানী যে আমাকে ওর সেবা করতে হবে? আমি পারবো না। আপনার দরকার হলে আপনিই করুন। দিদি, তুমি কোনো চিন্তা করো না, তোমায় কিচ্ছু করতে হবে না, সব কাজ আমিই করতে পারবো। আর মা, আপনাকে এত ব্যস্ত হতে হবে না তো, আমার কোনো অসুবিধা হবে না। যত সব আদিক্ষেতা। এই কথা বলে স্বপ্না সেখান থেকে চলে যায়। এরপর থেকে সুমিত্রা গীতার অনেক যত্ন নিতে থাকে। এটা দেখে তো স্বপ্না গীতাকে আরো হিংসে করতে থাকে। আর একদিন সে মনে মনে ভাবে, এই গীতার অনেক বার বেড়েছে, ওর সন্তান হবে জন্য মা ওকে নিয়ে অনেক আদিক্ষেতা দেখাচ্ছে। ওর ওই সন্তানকে আমি কিছুতেই এই পৃথিবীতে আসতে দিব না। এসব ভেবে স্বপ্না কিছু তেল দীপার ঘরের সামনে নিয়ে যায় আর দরজার সামনে ফেলে রাখে, যাতে দীপা ওখানে পড়ে আর ওর বাচ্চাটা নষ্ট হয়ে যায়। কিন্তু সেখানে গীতা না এসে কিছুক্ষণ পর সুমিত্রা সেখান দিয়ে যেতে থাকে আর ধপাস করে সেখানে পড়ে যায়। ও মা গো, মরে গেলাম গো, কোমরটা বুঝি গেল। এ কি মা, তুমি এভাবে মাটিতে শুয়ে গড়াগড়ি খাচ্ছ কেন? হ্যাঁ বাবা, আমি তো এখানে কাবাডি খেলছি। শয়তান ছেলে, দেখছিস না আমি এখানে পড়ে গেছি, তোল আমায়। এরপর বিনয় সুমিত্রাকে মাটি থেকে তোলে আর এদিকে স্বপ্না মনে মনে বলতে থাকে, ইস, একটুর জন্য বেঁচে গেল। তাকে ফেলতে চাইলাম আর কে পড়লো। ঠিক আছে, পরে তোকে দেখে নেব। পরের দিন স্বপ্না গীতাকে কারেন্ট শট খাইয়ে মারতে চায়, তাই সে গ্যাসের চুলার সাথে কারেন্টের লাইন লাগিয়ে রাখে, যাতে রান্না করতে গিয়ে গীতা কারেন্ট শট খেয়ে মারা যায়। এরপর স্বপ্না গীতার জন্য অপেক্ষা করতে থাকে। হঠাৎই সুমিত্রা স্বপ্নাকে চা দেওয়ার জন্য বলে, আর স্বপ্না কারেন্টের লাইনের কথা ভুলে যায় আর রান্নাঘরে গিয়ে চা বানাতে যায়। সে যেই না চুলায় হাত দিয়েছে অমনি সে কারেন্ট শট খায় আর চিল্লাতে থাকে, আহ, বাঁচাও, মা, মা, কোথায় গেলেন আপনি? বাঁচান আমায়। স্বপ্নার ডাক শুনে সেখানে সুমিত্রা আর গীতা আসে আর স্বপ্নার ওই অবস্থা দেখে ভীষণ ভয় পেয়ে যায়। এ কি অবস্থা তোমার দিদি, কি করে হলো এমন? এরপর গীতা কারেন্টের সুইচ অফ করে দেয়। ততক্ষণে স্বপ্না সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর গীতা তাকে নিয়ে হসপিটালে যায় আর তাকে সুস্থ করে তোলে। গীতা বোন, আজ তুই আমায় বাঁচিয়েছিস। তুই না থাকলে আমার যে কি হতো। আর সেই আমি এতদিন তোর সাথে কত খারাপ ব্যবহার করেছি, তোর ক্ষতি করার অনেক চেষ্টা করেছি। এরপর স্বপ্না তার সমস্ত কুকর্মের কথা খুলে বলে। ছি বৌমা, তুমি এত খারাপ। ওর সন্তান তো তোমারও সন্তান বলো, আর সেই তুমি কিনা। হ্যাঁ মা, আমি অনেক ভুল করেছি। ছোট, তুই আমাকে ক্ষমা করে দে। আমি আর কখনো তোর সাথে খারাপ ব্যবহার করব না। ঠিক আছে দিদি, তোমাকে আর ক্ষমা চাইতে হবে না। আমি কিছু মনে করিনি।